আসসালামু আলাইকুম। আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি HM জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি পুরানা পল্টন টাওয়ার ৩য় তলা, ঢাকা থেকে। আজকে ১লা মে। আমার সকল দেশি বিদেশি সকল শ্রমিক ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা। আপনারা জানেন, শ্রমিক এবং শ্রমের অধিকারের জন্য লড়াই করা একদল মানুষের এবং অনেক লোকের আন্দোলনের বহিঃপ্রকাশ বা ফলস্বরূপ বছরে একটা দিন ছুটি নিয়েছিল এই শ্রমিক যারা পৃথিবীতে আছেন সকলার পক্ষে। এবং এই শ্রমিকরা আগে কাজ করত 12 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা। তারা ঠিকভাবে শ্রমের মর্যাদা পেত না। সেই না পাওয়ার বেদনা, কষ্ট, অভিমানের বিরুদ্ধে লড়াই করা শ্রমিকেরা তাদের অধিকার পেল দৈনিক 8 ঘন্টা কাজের সিকিউরিটি। অর্থাৎ কাজ সে 20 ঘন্টা করুক, 18 ঘন্টা করুক, 12 ঘন্টা করুক, কিন্তু বেসিক যে ডিউটি এটা বর্তমান আপনারা যেটা দেখতেছেন 8 ঘন্টা। এই 8 ঘন্টাটা শুরু হয়েছিল এই শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং একটা ফলস্বরূপ জায়গা থেকে 8 ঘন্টা এসেছে। 8 ঘন্টার পরবর্তীতে আপনি আমি যতটুকু কাজ করি সেই কাজ আমাদের সেই ওভারটাইম বা অতিরিক্ত ঘন্টা হিসেবে আমাদের বেতন হয় আমাদের অ্যাকাউন্টসে। সেটা আমরা যারা কাজ করি আমরা প্রত্যেকে জানি। তারই ফলস্বরূপ আমরা আজকে ভোগ করতেছি মে দিবস, শ্রমিক দিবস, এবং আমরা একটা দিন বন্ধ পাচ্ছি। এই বন্ধের দিনেও আমি অফিস করতেছি। আমি কিছু তথ্য দেওয়ার জন্য অফিস করতেছি, কিছু তথ্য আপনাদের দিব। আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা চেনেন জানেন যে আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী, একটি ট্রাভেল এজেন্সির মালিক। প্রবাস খাত নিয়ে আমার কাজ। আমি এই কাজের পাশাপাশি শ্রমবাজারের যখন যে তথ্য সর্বশেষটুকু পাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সৌদি এবং মালয়েশিয়া এই দু দেশ নিয়ে আমার অধিকাংশ কাজ, এবং এই দু দেশের ভিসা প্রসেসিং এবং সুযোগ সুবিধা নিয়ে আমি আপনাদের সেবা দিয়ে থাকি। আমার অফিস পরিচালনার যে টিম, তারা আপনাদের সৌদি মালয়েশিয়া নিয়ে কাজের সার্বক্ষণিক আপনাদের সেবা দিয়ে থাকে। তো আপনারা জানেন যে মালয়েশিয়া, সৌদি আরব এই দুটি দেশ বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার। এই বড় শ্রমবাজার সহ পৃথিবীর সকল দেশে সকল শ্রমিক প্রবাসী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীদের আমি জানাই আজকের দিনে সালাম এবং শুভেচ্ছা। আশা রাখি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। আমি আশা রাখি আজকের দিনে আপনারা শ্রমিক দিবস হিসেবে আপনারা ছুটি পেয়েছেন। যদি আপনারা ছুটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো ওই প্রতিষ্ঠান, ওই কোম্পানি আপনার প্রতি জুলুম করতেছে। তারা এই পৃথিবীর যে ইন্টারন্যাশনাল ল আছে, শ্রমিক ল, সেই ল তারা ভঙ্গ করেছেন। তো তারা হয়তো আপনাকে অতিরিক্ত বেতন দিয়ে কাজ করাচ্ছে, অথবা তার কোম্পানির স্বার্থে আপনাকে বুঝিয়ে শুনিয়ে কাজ করাচ্ছে। যদি আপনার মতের এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে থাকে, আপনারা অবশ্যই ইন্টারন্যাশনাল যে ল আছে, ILO ল, সেখানে আপনি অবশ্যই অভিযোগ করতে পারবেন কোম্পানির স্বার্থের বিরুদ্ধে গিয়ে। তারপরে যদি কোম্পানি আপনাকে কোম্পানির সুবিধার্থে এবং আপনার ইচ্ছার সাথে মিল রেখে কাজ করাই থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তো যাই হোক, মালয়েশিয়া, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশের যে যে দেশগুলোর শ্রমবাজার বর্তমানে চালু আছে, এজন্য বর্তমান সরকারের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন, যে জায়গায় এখন পর্যন্ত শ্রমবাজার চালু নাই বা দীর্ঘদিন বন্ধ আছে, সেই জায়গায় পুনরায় যাতে শ্রমবাজার চালু হয়, এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ মহল থেকে যেন উদ্যোগ নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন যেটা আছে, তারা প্রবাসী কল্যাণ ভবনের সামনে গিয়ে মানববন্ধন এবং স্মারকলিপি দিয়েছে মন্ত্রণালয়কে, যাতে বন্ধ থাকা শ্রমবাজারটি বা শ্রমবাজারগুলো খুব দ্রুতই চালু হয়। এবং সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজারটা যেন দ্রুত চালু হয়। আপনারা জানেন আগামী 4 বা
5 বছরে মালয়েশিয়ার শ্রমিক সংকট কিংবা শ্রমিকের যে জায়গাটুকু তৈরি হবে সেখানে বাংলাদেশ প্রায় 12 লক্ষ শ্রমিক পাঠাইতে পারবে। আপনারা কি চিন্তা করছেন 12 লক্ষ শ্রমিক বাংলাদেশের জন্য কত বড় একটি সফলতা বয়ে আনবে, কিংবা কত বড় একটি সফলতার হাতছানি দিচ্ছে আমাদের। তো আমরা আশা রাখি বর্তমান সরকার তাদের চেষ্টা এবং সর্বোচ্চ যোগাযোগের মাধ্যমে সক্ষমতা দেখিয়ে এই 12 লক্ষ শ্রম বাজারটি তারা হাতে রাখবে এবং তারা সেটা বাস্তবায়ন করবে। এখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক আলোচনা আছে। আলোচনার মাধ্যমে এই 12 লক্ষ শ্রমিক তারা যাওয়ার বড় একটি পথ বা সংখ্যা তৈরি করবে। পাশাপাশি আটকে পড়া 22-24 সালের কলিংয়ে যত অব্যবহৃত কোটা আছে এবং ভিসা অনলাইন অ্যাপ্রুভাল ই ভিসা এবং ম্যান পাওয়ার হওয়া যে যাত্রীগুলো সর্বশেষ আটকে পড়েছিল সেটা আপনারা সবাই জানেন। সেই জায়গায় শ্রমিক এবং এই ব্যবসার সাথে জড়িত আমরা যারা আছি, তো আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছি, কারণ আমরা লক্ষ লক্ষ রিঙ্গিত দিয়ে কোটি কোটি টাকা এই খাতে ইনভেস্টমেন্ট করে আমরা প্রায় দেউলিয়ার মতন অবস্থা। পাশাপাশি আমাদেরকে টাকা দিয়ে শ্রমিক ভাই বন্ধুরা গত 1 বছর ঘুরতেছে আমাদের পিছে পিছে। আমরা কাউরে কিছু না দিয়ে কোনোভাবে সময় পার করতেছি। আমরা অপেক্ষায় ছিলাম যে নভেম্বর ডিসেম্বরে যে বাজারটি খুলেছিল সেই বাজারে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবো। পাশাপাশি যে জায়গাটা তৈরি হয়েছিল নভেম্বর ডিসেম্বরে আমরা যে কাজগুলো করব সেই কাজের জায়গায়ও একটা জায়গা যেটা তৈরি হয়েছিল সেখানে কিছু দূর পথ এগিয়ে আমাদের পথটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বিগত 6 মাসে বাংলাদেশ থেকে 600 লোক যেতে পারেনি, বিভিন্ন কারণে যেতে পারেনি। আবার এই আটকে পড়া সর্বশেষ সরকারের বারংবার ঘোষণা দেওয়া, তারিখ দেওয়া ম্যান পাওয়ার হওয়া 18,000 যাত্রী আজকে পর্যন্ত তারা কোনো আশার আলো দেখেনি। এটা তাদের জন্য বড় ধরনের একটি হতাশা, বড় ধরনের একটি ক্ষতি। তারা একে তো 31শে মের পূর্বেও 1 বছর 2 বছর অপেক্ষা করছে, পাশাপাশি ফ্লাইটে আটকে পড়ে যাওয়া সর্বশেষ তারা 1 বছর ঘুরতেছে। 31শে মে আর আজকে সেই জায়গায় 1 মে, অর্থাৎ প্রায় 1 বছর তারা ঘুরতেছে। সরকার বারংবার তাদের তারিখ দিয়ে কোনো কিছু সফলতার মুখ দেখাতে পারেনি। আমরা আশা রাখবো যে এই যে বাজারটা খুলে যাচ্ছে আমরা নতুন বাজারের দিকে তাকাবো ঠিকই, কিন্তু পুরাতন যে আমাদের অব্যবহৃত কোটা, ভিসা অনলাইন অ্যাপ্রুভাল ই ভিসা ম্যান পাওয়ার হওয়া যে আটকে পড়া বড় একটি সংখ্যা আমরা তাদের যেন ভুলে না যাই। পাশাপাশি যে বাজারটি আমরা ধরেছিলাম নভেম্বর ডিসেম্বরে, যে ক্যাটাগরি প্লান্টেশন এগ্রিকালচার কিংবা আরও যে ডিমান্ডগুলো বাংলাদেশে এসেছিল কিংবা যে কার্ডগুলো আমরা মালয়েশিয়া থেকে প্রস্তুতি নিয়েছিলাম সে বাজারটিও যাতে আমরা ভুলে না যাই। এই দুই বাজারের সাথে আমরা এই 12 লক্ষ বাজার ধরার জন্য দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে যেন আমরা এই বাজারটি যেন ধরতে পারি সে ব্যাপারে আমাদের এই দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে অবশ্যই আমরা সমাধান চাইব। পাশাপাশি আপনারা জানেন যে আগেই বলেছিলাম যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে 21 এবং 22 তারিখে মিটিং আছে, আপনারা জানেন। এর আগে বাংলাদেশ থেকে শ্রম উপদেষ্টা, আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ তার উচ্চতর কর্মকর্তা যারা মালয়েশিয়া যাবেন তাদের মিটিং 15 তারিখ সকাল 10:30টায় এবং দুপুর 2:30টায়। এই দুটি মিটিংয়ের মাধ্যমে আমরা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং শ্রম বাজারের সর্বোচ্চ আলোচনা এবং ফায়সালা পাবো ইনশাল্লাহ। সেখানে অবশ্যই যেন আটকে পড়া এবং অব্যবহৃত কোটা নিয়ে আলোচনা হয় এবং 18,000 শ্রমিক যেন অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে যেতে পারে, তাদের ক্ষতি তারা পোষাতে পারে। আপনারা জানেন যে বিগত দিনে এই 1 বছর তারা তাদের ঋণ, তাদের অনেক ধরনের ঝামেলা জটলা পার হয়ে আজকে পর্যন্ত তারা অপেক্ষা করতেছে। পাশাপাশি আপনারা 2-3 বার আন্দোলন করে শুধুমাত্র তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস বানিয়ে পেয়েছে, কোনো সমাধান তারা এখন পর্যন্ত পায়নি। সর্বশেষ তারা গত সপ্তাহেও মন্ত্রণালয়ে গিয়েছিল। 18,000 যারা মোটামুটি লিড দেয় যে কয়জন ভাই বন্ধু আমার পরিচিত, তাদের বলে দিয়েছিল জুন জুলাইয়ের মধ্যে তারা যেতে পারবে। একই কথা কিন্তু আগেও 2-3 বার তারিখ দিয়েও তাদের কোনো সমাধান করা যায়নি। তো আমি অনুরোধ করব যে এই
মিটিংয়ের মাধ্যমে জুন জুলাই যে কথাটা বলা হয়েছে অবশ্যই যেন 15 তারিখ সেই কথাটা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। আপনারা জানেন যে মালয়েশিয়ার এই আটকে পড়া যাত্রীরা ইতিমধ্যে 18 মে একটি আন্দোলন বা মহাসমাবেশের ডাক দিয়েছে। তারা অপেক্ষা করবে 15 তারিখ উপদেষ্টার এই সফরের মাধ্যমে তারা যদি সঠিক একটি সিদ্ধান্ত পায়, আলোচনা পায়, সেখানে তারা তাদের আন্দোলন হয়তো তারা ফিরিয়েও নিতে পারে বা নিবে। আর যদি তারা কোনো সিদ্ধান্ত বা আলোচনায় যদি তারা না পায়, তো তারা যে মহাসমাবেশের ডাক দিয়েছে তাদের মহাসমাবেশ তারা চালিয়ে যাবে এবং তারা এমনকি আমরণ অনশনও করতে পারে। তো আমরা চাইব সেই 18,000 শ্রমিকের পক্ষে, আটকে পড়া সকল যাত্রীর পক্ষে, কেডিএন কিংবা অব্যবহৃত সকল কোঠার পক্ষে কথা বলুক মাননীয় উপদেষ্টা। এবং এই যে আমাদের বড় একটি শ্রমবাজার বাংলাদেশের জন্য হাতছানি দিয়েছে, এই হাতছানিটা যেন আমরা কাজে লাগিয়ে আগামী দিনের জন্য বাংলাদেশের জন্য বড় একটি রেমিডেন্সের খাত তৈরি হয়। এবং আপনারা জানেন বাংলাদেশের জন্য রেমিডেন্স এবং এই প্রবাস খাত কতটা জরুরি, কারণ এই শ্রম বাজার এবং রেমিডেন্স যোদ্ধারাই বাংলাদেশের তাদের মাথার ঘাম পানি করে বাংলাদেশে যে অর্থটা পাঠায় এটার উপর নির্ভর করেই বাংলাদেশের উন্নয়নের চাকা চলমান থাকে। সেটা আপনারা বিগত দিনে অবশ্যই জানেন। আমরা আমাদের সামাজিক অবস্থা দেখেছি, আমাদের পারিবারিক অবস্থা দেখেছি। একমাত্র প্রবাস খাতের প্রবাসীরাই এই বাংলাদেশের জন্য যতটা ভাবে এবং নিজের ঘাম পানি করে যে অর্থটা বাংলাদেশে পাঠায়, এই ঘামের টাকাটা যদি বাংলাদেশ সরকার বিগত দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যথাস্থানে কাজে লাগাতে পারত বা ভবিষ্যতেও কাজে লাগায়, এই বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে কয়েক গুণ উন্নয়ন হওয়াটা সম্ভব। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশের এই শ্রমিকেরা প্রবাসীরা তাদের ঘাম পানি করে বাংলাদেশের টাকা পাঠিয়েছে। তো বিভিন্ন খাদে, নানা খাদে অপব্যবহার হয়েছে, বিদেশে পাচার হয়েছে এবং আত্মসাৎ করেছে প্রভাবশালী যারা ছিল বাংলাদেশের দেশ পরিচালনায়। এগুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তথ্যে আমরা জানতে পেরেছি বা জানি। তো এই জায়গায় আমি অনুরোধ করব প্রবাস খাতের এবং প্রবাসীদের যেই অর্থ আসে, ঘাম ঝরানো টাকা আসে, সেটা যেন সঠিকভাবে বাংলাদেশের উন্নয়নের কাজে, সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার হয়। পাশাপাশি শ্রমিকরা পৃথিবীর যে দেশে যে অবস্থায় আছে তাদের যেন শ্রমিক এবং বাংলাদেশের সম্পদ হিসেবেই সম্মান করা হয়। তাদের বোঝা মনে না করে তারা যেখানে যে অবস্থায় সর্বোচ্চ সেবাটুকু পেতে পারে বাংলাদেশের নাগরিক এবং সম্মানের জায়গা থেকে, সেই চেষ্টা এবং সেই সম্মানের জায়গায় তারা যাতে থাকতে পারে সেই অনুরোধ করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাস খাতে বা প্রবাসের যত হাই কমিশন আছে সবার প্রতি সেই অনুরোধ থাকবে। তো আজকের আলোচনার যে বিষয়টি ছিল, আপনারা কাল বেলা একটি পত্রিকায় যে সংবাদ দেখেছেন এটা জাস্ট আজকের একটি নিউজ, কিন্তু এর আগে পরেও আপনারা অনেক নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে জানতে পেরেছেন যে 15 তারিখে বাংলাদেশ থেকে সফর করবে এবং দুটি মিটিং আছে। 21-22 তারিখ মালয়েশিয়া থেকে সফর করবে বাংলাদেশে এবং বাংলাদেশে 2 দিনের একটি তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং বৈঠক আছে। এই 2 আলোচনার মাধ্যমে প্রবাস খাত এবং মালয়েশিয়ার শ্রমবাজার সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাবে। সকল সেক্টরে আমরা লোক পাঠাতে পারবো। আটকে পড়া বা যেতে ইচ্ছুক সকল যাত্রী তাদের মনের আশা এবং মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হবে এবং আমরা যারা প্রবাস খাতে বা এই প্রবাসীদের নিয়ে কাজ করি আমরাও ব্যবসায়িকভাবে সফলতায় অর্জন করতে পারবো, সেই প্রত্যাশা আমরা করি। তো আগামী এই 2টি প্রোগ্রাম, 2টি মিটিং অবশ্যই যেন বাংলাদেশ এবং শ্রমবাজারের কল্যাণে সমাধান আসে সে প্রত্যাশা করি। আমাকে যেখান থেকে দেখছিলেন আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।